ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনা মহামারী কালে আমাদের স্কুল কলেজ সবই বন্ধ। সেখানে এক প্রকার পড়াশোনা বন্ধই হয়ে রয়েছে। তবু এই অনলাইনের মাধ্যমে আমাদের যতটা পড়াশোনা করা সম্ভব আমরা সেটা চালিয়ে যাব। যাই হোক, আজ আমি তোমাদের ব্যাকরণের অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। যে সমাসে পূর্বপদের অর্থ প্রধান তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যে সমাসে পূর্বপদের অর্থ প্রধান তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। পূর্ব পদার্থ প্রধান বৈভাব, অর্থাৎ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব। পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, অর্থাৎ এখানে পূর্বপদের অর্থই প্রধান অব্যয়ীভাব সমাসে, এবং সেই পূর্বপদটি অবশ্যই হবে অব্যয়। একটি উদাহরণ দেখো। গৃহস্যা সমীপম উপগৃহম। এখানে এই উপ অব্যয়টি যুক্ত হয়েছে সমীপ অর্থে। বিঘ্নস্যা অভাব নির্বিঘ্নম। এখানে নি অব্যয়ের অর্থ হচ্ছে এখানে অভাব। এবার দেখো কোন কোন শব্দের অর্থে আমরা এই অব্যয় পদগুলো ব্যবহার করি। বিভক্তি, সমীপ, সমৃদ্ধি, বৃদ্ধি, অভাব, অত্যয়, অসম্প্রতি, শব্দ প্রাদুর্ভাব, পশ্চাৎ, আনুপূর্ব, যৌগপদ্য, সাদৃশ্য, সম্পত্তি, সাকল্য, অন্ত, এই অর্থে পূর্ববর্তী অব্যয় পদের সঙ্গে পরবর্তী সুবন্ত পদের সমাস হয়। অর্থাৎ সমস্ত পদের পূর্ব পদটি হবে অব্যয় এবং পরবর্তী পদটি হচ্ছে সুবন্ত পদ। এবার উদাহরণ দেখো। কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম। মগধানাং সমৃদ্ধি সুমগধম। জবানানাং বৃদ্ধি দুর্জবানম। শীতস্য অত্যয় নিশ্শীতম ইত্যাদি। এবার আমাদের কতগুলি নিয়ম একটু মনে রাখতে হবে। কি কি? অব্যয়ীভাব সমাসে এই সমাসবদ্ধ যে পদটি সেটি ক্লীবলিঙ্গ হয়ে যাবে এবং অব্যয়ীভাব সমাসে সমাসবদ্ধ পদের শেষে সমাসবদ্ধ পদের শেষে অবস্থিত দীর্ঘস্বর হ্রস্বস্বর হয়। অর্থাৎ আ থাকলে অ হয়, দীর্ঘই থাকলে হ্রস্বই হয়, দীর্ঘও থাকলে হ্রস্বও হবে। একটা উদাহরণ দেখো। গঙ্গায়া সমীপম। গঙ্গায়া সমীপম, এখানে হবে উপগঙ্গম। গঙ্গায়া সমীপম উপগঙ্গম, মানে সমীপ মানে সমীপ এই শব্দের জায়গায় হলো উপ, আর গঙ্গায়া শব্দের মূল হলো গঙ্গা,
সেই গঙ্গা শব্দের অন্তঃস্বর মানে শেষের স্বর হচ্ছে আ, তাই এখানে হয়ে গেল অ। অর্থাৎ সমীপর জায়গায় উপ, গঙ্গা শব্দের আ, গঙ্গার আ এখানে হলো অ, এবং শেষে এটি হলো ক্লীব লিঙ্গবাচক শব্দ। ফলে ক্লীব লিঙ্গে যেমন ফল, ফলম হয়, ঠিক তেমনি এখানেও অম যুক্ত হবে। তাহলে উপ গঙ্গ যুক্ত অম, উপ গঙ্গম। এভাবেই এই অব্যয়ীভাব সমাস সম্পন্ন হয়। এবার দেখো, প্রতি, পর, সাম, অনু। প্রতি, পর, সাম, অনু এই অব্যয়গুলির পরবর্তী অক্ষী শব্দের পরে সমাসান্ত টচ প্রত্যয় হয়। প্রতি, পর, সাম, অনু এই অব্যয়গুলির পরবর্তীতে যদি অক্ষী শব্দ থাকে তারপরে সমাসান্ত টচ প্রত্যয় হয়। এই টচ প্রত্যয় হলে রস্বই ই অ হয়, পর থাকলে পর হয়ে যায়। ই অ হয় এবং পর পর হয়। ই অ হয়, পর পর হয়। উদাহরণ দেখো, অক্ষ্ণ প্রতি প্রত্যক্ষম, অক্ষ্ণ প্রতি প্রত্যক্ষম। এখানে প্রতির ইটা অ হয়ে গেছে। অক্ষ্ণ পরম পরক্ষম, অক্ষ্ণ পরম পরক্ষম। এখানে পর ছিল, পরম এর পর ছিল, এই পরটা পর হয়ে গেছে। তাই বলা যায় যে প্রতি, পর, সাম, অনু অব্যয়গুলির পরবর্তীতে অক্ষী শব্দের পরে সমাসান্ত টচ প্রত্যয় হয় এবং টচ প্রত্যয় হলে ই অ হয়, পর পর হয়। নেক্সট, গিরি, নদী, পৌর্ণমাসী, আগ্রহায়ণী। গিরি, নদী, পৌর্ণমাসী, আগ্রহায়ণী শব্দের পরে টচ প্রত্যয় হয়। আমরা জানি টচ প্রত্যয় হলে পরে ই অকার হয়ে যায়। বিকল্পে টচ সেটা অ হয়ে যায়। শুধু ই হয় তা নয়, কখনো কখনো টচ অ হয়। যেমন নদ্যা সমীপম, উপনদম। আবার উপনদী হয়। এই ই থাকলে অ হয়, তাই উপনদীর উপনদম হয়ে গেল। অগ্রহায়ণ সমীপম, উপগ্রহায়ণী বা উপগ্রহায়ণম। তাহলে কি হলো? গিরি, নদী, পৌর্ণমাসী, আগ্রহায়ণী শব্দের পরে টচ প্রত্যয় হয়, তখন বিকল্পে টচ এর জায়গায় অ হয়ে যায়। এবার দেখো,
অন ভাগান্ত শব্দের পরে টচ অ হয়। অন ভাগান্ত বলতে কি? যেমন রাজন শব্দ, রাজন থেকে এসছে রাজ। এরকম অন ভাগান্ত শব্দের পরেও টচ প্রত্যয় হয় এবং টচ হলে পরে সেখানে সেই অই হয়। রাজ্ঞ সমীপম উপরাজম আত্মানম অধিকৃত্য আধ্যাত্মম। তাহলে এই হলো অন ভাগান্ত শব্দের পরে টচ প্রত্যয় যোগে অব্যয়ীভাব সমাস। তো মোটামুটি আমাদের এই হলো অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, তোমরা এগুলি পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।